সারা শরীরে 24টা ক্ষতের দাগ, নাকে রক্তের গন্ধ, যোনিতে তরল প্রবাহিত হচ্ছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছে। রক্ত কি বিদ্রোহের জন্ম দেয়? যদি রক্ত বিদ্রোহের জন্মদাতা হয়, তাহলে গোটা কলকাতা শহর, গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী একটা রাজ্যের বুকে ঘটে চলা মানুষের বিদ্রোহের ছবি দেখছে। গোটা পৃথিবী জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে মানুষ টেলিভিশনের পর্দায়, খবরের কাগজের পাতায় চোখ রাখছে এই আশা নিয়ে। কি বলছে জুনিয়র ডাক্তাররা? কি ভাবছে সরকার? কি বলছে সুপ্রিম কোর্ট? ইন্দিরা জয় সিং আজকে কপিল সিব্বলের লাইভ স্ট্রিম বন্ধের দাবিকে খারিজ করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে। আপনাদের সবার মনে আছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সভা, তার 1 নম্বর দাবি এবং শর্ত যখন ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে, তখন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন সাবজুডিস ম্যাটার, লাইভ স্ট্রিমিং করা যাবে না। আমি তখনই এই বিনম্র প্রশ্নটা উত্থাপন করেছিলাম, যেদিন মুখ্যমন্ত্রী তিলোত্তমা কাণ্ডের পরে বিধানসভায় বিল পাশ করালেন, সেদিন কি এটা সাবজুডিস ম্যাটার ছিল না? তাহলে সেদিন লাইভ স্ট্রিমিং যদি মুখ্যমন্ত্রীর কথা মতো সত্য হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সেই বিধানসভা অধিবেশনটা লাইভ স্ট্রিমিং হয়েছিল কেন? কপিল সিব্বল উত্তর দিতে পারেননি। আচ্ছা, তবে কেউ জানেন মহাভারত কোন ভাষায় লেখা হয়েছিল? সবাই নিশ্চিতভাবেই বলবেন সংস্কৃত। মহাভারত সংস্কৃত ভাষায় লেখা না। মূল মহাভারত যেটা ব্যাসদেব লিখেছিলেন, তখন সংস্কৃত ভাষা আবিষ্কৃত হয়নি। গবেষকদের ভিতর মতভেদ আছে। কেউ মনে করেন অওয়াধি ভাষায় লেখা হয়েছিল, কেউ মনে করেন মৈথিলি ভাষায় লেখা হয়েছিল। তখন হিন্দি বলে কোনো ভাষার অস্তিত্বই ছিল না। মহাভারতের একটা গুরুত্বপূর্ণ চরিত্রের নাম শকুনি। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি শকুনি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, আপনারা কেউ কি উত্তর দিতে পারবেন? যে পোশাক বেশভূষা দেখা যায়, তাতে শকুনি একজন পুরুষ মামা। কিন্তু বাংলায় যদি শকুনি শব্দটা বলেন, তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যায়, পুংলিঙ্গ শকুন। তাহলে কি দাপর যুগে ব্যাসদেবের এই দূরদৃষ্টি ছিল যে এমন একটা সময় পৃথিবীতে আসবে যে সময়ে জেন্ডার ট্রান্সফার করা সহজ কাজ হয়ে যাবে, এবং সেই রকম কোন প্রক্রিয়ার কথা ভেবে তিনি নামটাকে শকুনি রেখে মানুষটাকে শকুন করে দিয়েছিলেন, যে খালি ভাগাড়ের গন্ধ খুঁজে বেড়ায়। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে কোন কোন শকুন গেছিল? বর্ধমান মেডিকেল কলেজ থেকে শকুন, SSKM হাসপাতাল থেকে শকুন,
ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর। এখানে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আছেন যারা আজকের দিনে কাজ করেন। আমাদের কাজের সময় এতটা ছিল না। যে কোনো একটা প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ আজকে কোন মাত্রায় চলে সবাই বোঝেন। সেই ডাটা এন্ট্রি অপারেটরের কাজ যিনি করেন তিনি পর্যন্ত মালদা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার, উত্তরবঙ্গ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের একজন বন্ধু, এই রকম 9 জন এসে ওই নির্দিষ্ট দিনে, ওই নির্দিষ্ট সকালে, ওই নির্দিষ্ট সময়ে আরজি কর হাসপাতালে এসে ঢুকে পড়লেন। আচ্ছা, এটা কি কাকতালীয়? যদি কাকতালীয় শুধু হয় তাহলে এটা সাধারণ কাকতালীয় না, এটা দাঁড় কাকতালীয়। আর এই দাঁড় কাকতালীয় ঘটনাটা ঘটানোর জন্য সন্দীপ ঘোষের মোবাইল থেকে যতগুলো ফোন গেছিল বিভিন্ন জায়গায়, সন্দীপ ঘোষের মোবাইলের কল লিস্ট ঘেটে সিবিআই সেগুলো বের করে ফেলেছে। এমনকি কাকে কাকে স্টেশন থেকে নিয়ে আসবার জন্য সন্দীপ ঘোষ তার নিজের গাড়িটা পাঠিয়েছিলেন, সেটাও নাকি সন্দীপ ঘোষের ড্রাইভারকে আলাদা জেরা করে সিবিআই জেনে গেছে। কেন প্রয়োজন হলো? প্রশ্নটা তো খুব সহজ। একজন তরুণী ডাক্তার, শুধু তরুণী ডাক্তার না, একই সঙ্গে একজন তরুণী শিক্ষিকা, শুধু তরুণী শিক্ষিকা না, একই সঙ্গে একজন তরুণী ছাত্রী। পরিচয় তিনটে। যারা ডাক্তারির পরীক্ষার বিষয় জানেন তারা জানেন, এমবিবিএস যারা পাশ করে যান তারা ডাক্তার হন, তারা ইন্টার্নশিপে ডাক্তারি করার সুযোগ পান। সেই সময় তারা এমডির ছাত্রী থাকেন এবং সেই সময় সিনিয়র প্রফেসররা তাদেরকে এমবিবিএস এর ক্লাসে নিয়ে যান শিক্ষক শিক্ষিকা হিসাবে। তাহলে এই সম্ভাবনাময় ডাক্তারটা একই সঙ্গে তিনটে পরিচয় বহন করত। আমাদের বাংলায় আমরা তাকে তরুণী বলছি, যদি এটা ইংরেজিতে বলতাম তাহলে কি বলতাম? ডক্টর। ডক্টরের জেন্ডার চেঞ্জ কি কেউ জানি না। যদি ইংরেজিতে বলতাম তাহলে কি বলতাম? স্টুডেন্ট। স্টুডেন্টের জেন্ডার চেঞ্জ কি কেউ জানি না। যদি এটা ইংরেজিতে বলতাম তাহলে কি বলতাম? টিচার। টিচারের জেন্ডার চেঞ্জ কি কেউ জানি না। তাহলে স্টুডেন্ট, টিচার, ডক্টর, তার কোনো লিঙ্গ হয় না, তার কোনো জেন্ডার হয় না। সে সব মানুষের ভালোবাসা পায়, সব মানুষের কাছে স্বপ্ন হয়ে থাকে, সব মানুষকে স্বপ্ন দেখায় এবং তার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে। এমন একজন মানুষ আমাদের রাজ্যের, যে ভবিষ্যতে অনেক বড় হতে পারত, তাকে বিভৎসভাবে খুন হতে হলো। জায়গাটা কি সত্যি সেমিনার রুম? এই ঘটনার পরে প্রথম যেদিন আমি টেলিভিশনের লাইভ শোতে যাই, সেদিনই আমি বলেছিলাম আমার নিজের ধারণা জায়গাটা সেমিনার রুম না। আমি এখনো বিশ্বাস করি জায়গাটা সেমিনার রুম না। কেন না? আমার মনে হওয়ার কারণ কি? আমার মনে হয়েছিল দুটো কারণে। ঘটনাচক্রে আমার কিছু বন্ধু আরজি কর হাসপাতালের সঙ্গে জড়িত, তাদের থেকে আমি জেনেছিলাম যে প্রত্যেক দিনই তো অনকল ডিউটির ডাক্তাররা থাকেন।
খালি ওই দিন ছিলেন এমন তো না, অনকল ডিউটির ডাক্তার গতকালও ছিলেন, আজও থাকবেন, আগামীকালও থাকবেন, ওই দিনও ছিলেন, তার আগের দিনও ছিলেন, তারপরের দিনও ছিলেন। সাধারণভাবে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অনকল ডিউটিতে কতজন থাকেন? 4 জন। আচ্ছা, এই 4 জন বিশ্রামের প্রয়োজন হলে কোথায় বিশ্রাম নেন? ওখানে একটা ডক্টরস রুম আছে, সেখানে 3 জনের বিশ্রাম নেওয়ার জায়গা আছে। ওখানে একটা সেমিনার রুম আছে, সেখানে 1 জনের বিশ্রাম নেওয়ার জায়গা আছে। তাহলে কি দাঁড়ালো? 4 জনের ভিতর 3 জন ডক্টরস রুমে বিশ্রাম নেবেন, 1 জন সেমিনার রুমে বিশ্রাম নেবেন। যদি 3 জন ছেলে এবং 1 জন মেয়ে হয় তাহলে ডিস্ট্রিবিউশন সহজ। যদি 3 জন মেয়ে এবং 1 জন ছেলে হয় তাহলেও ডিস্ট্রিবিউশন সহজ। কিন্তু যদি 2 জন মেয়ে এবং 2 জন ছেলে হয় তাহলে ঘটনাচক্রে ওই রাতে 2 জন মেয়ে এবং 2 জন ছেলে ছিলেন। আরেকটি মেয়ের নাম তানিয়া ইয়াসমিন ডক্টর, আরেকটি ছেলের নাম গোলাম জব্বর ডাক্তার, আরেকটি ছেলের নাম শুভ্রদীপ মাহাতো ডাক্তার। তাহলে 4 যদি হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন কি হয়? 2টি মেয়ে এবং 1টি ছেলে থাকেন ডক্টর রুমে, আরেকটি ছেলে থাকেন সেমিনার রুমে। এটাই জেনারেল কনভেনশন। আপনার আমার বাড়িতে বিয়ে কিংবা কোনো অন্য অনুষ্ঠান হলে যদি এরকম আমাদের ঘরে কিছু লোক আসেন, এক ঘরে অনেককে জায়গা দিতে হয়, আপনি আমিও তো এভাবেই ডিস্ট্রিবিউট করি। এটাই তো সাধারণ সমাজের কমন ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী ওখানে ডাক্তাররা বিশ্রাম নিতেন। তার আগের দিনও তাই নিয়েছেন, তার আগের দিনও তাই নিয়েছেন, তার 1 মাস আগেও তাই নিয়েছেন। ঠিক পার্টিকুলার ওই দিন এই মেয়েটি সেমিনার রুমে কেন বিশ্রাম নেবে? নেওয়ার তো কথা না, নর্মাল কনভেনশনে নেওয়ার কথা না। ফলে প্রথম সন্দেহের উদ্রেকের জায়গা হয় এইটা। দ্বিতীয়, আচ্ছা, এই যে আমরা এই মিটিংটায় দাঁড়িয়ে আছি, বসে আছি, ধরুন এই যে পেছনে যারা বসে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি এখান থেকে বলছি, দাদা ওখান থেকে বাইকে দাঁড়িয়ে শুনছেন থেমে। ঠিক এই মুহূর্তে এখানে একটা গুলি চললো এবং আমাদের কেউ একজন গুলিবিদ্ধ হলাম। পুলিশ আসবে, পুলিশ এসে প্রথম কি করবে? এই জায়গাটাকে কর্ডন করবে এবং প্রথম জানতে চাইবে এখানে যারা যারা আমরা ছিলাম, আমি সহ, আমরা সবাই হচ্ছে প্রাইম সাসপেক্ট হব পুলিশের। আপনার বাড়িতে যদি একটা হার চুরি হয়, সোনার হার আলমারিতে রাখা ছিল, আপনি ফোন করলেন, পুলিশ এলো, কি জিজ্ঞেস করবে? শেষ হারটাকে কখন দেখেছেন? আপনি বললেন 2 দিন আগে শেষ রাত্রির বেলায় আলমারিতে হারটা আছে, দেখেছিলেন। এবার পুলিশ আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবে, আপনি হারটা দেখার পরে এই বাড়িতে কে কে এসছে? আপনি 4টে নাম বললেন, সেই 4 জনের ভিতর এই ঘরে কে কে এসছে? আপনি 2টো নাম বললেন। তাহলে এই 2 জন সহ আপনার বাড়িতে যারা আছেন, আপনি সহ, যিনি ফোন করে বলেছেন হার চুরি হয়েছে, যার হার তিনি সহ, বাকি সকলে হচ্ছে প্রাইম সাসপেক্ট। এটাই যে কোনো তদন্তের গোড়ার কথা। তাহলে আরজি করের এই ঘটনায় প্রাইম সাসপেক্টকে সেই সময়ে চেস্ট মেডিসিন বিভাগের বিল্ডিং এ যারা ছিল তারা সবাই। তাহলে প্রথম জেরা করা উচিত কাদের? সেই সময় চেস্ট মেডিসিন বিল্ডিং এ যারা ছিল তাদের প্রত্যেককে। উত্তর, সে কাজটা কি হয়েছে? সবাই জানেন না। শুধু হয়নি না, তাদের ভিতর 2 জন ডাক্তার আজ পর্যন্ত জানা যায়নি এখন কোথায় আছেন। তানিয়া ইয়াসমিন এবং গোলাম জব্বার, এখনো কেউ জানে না তারা কোথায় আছেন। সিবিআই জানে কিনা আমি জানি না, অন্তত কলকাতা পুলিশ জানে না, এ ব্যাপারে আমি নিশ্চিত।
অথবা কলকাতা পুলিশই একমাত্র জানে, আর কেউ জানে না, এমনটাও হয়ে থাকতে পারে। কিন্তু এরা সহ ওই ডিপার্টমেন্টে যারা ছিল, অন্য সমস্ত ডাক্তার, অন্য সমস্ত সিস্টার, সমস্ত সিকিউরিটি, যদি কোনো পেশেন্টের বাড়ির লোক থেকে থাকে সেই পেশেন্ট, যদি কোনো মুভেবল পেশেন্ট থাকে সেই পেশেন্ট, সকলের প্রাইম সাসপেক্টের তালিকায় আসা উচিত ছিল। এটাই তদন্তের প্রাথমিক সূত্র। আমার বাড়িতে চুরি হলেও এটা, হাসপাতালে খুন হলেও এটা। এদেরকে জেরা করলো না টালা থানা, এমনকি এদের নামের তালিকাটাও তৈরি করলো না টালা থানা। এদের নামের তালিকাটা তৈরি করবার নির্দেশ দিল না কলকাতা পুলিশের কমিশনার অথবা নর্থ ডিসি সেন্ট্রাল। কেন? কি কারণে? কোন আগ্রহে? কিসের ইচ্ছায়? উত্তর নেই কোনোটারই। যেটাকে ক্রাইম স্পট বলে ওরা বলল, সেই ক্রাইম স্পটে বেশ কিছু মানুষ ঢুকে পড়ল। যে 8 জনের কথা আমি বললাম, সেই 8 জন সহ আরো অনেকে, অন্তত 40 জন। আচ্ছা, যদি আমি অপরাধী হই, ওখানে যদি আমার পায়ের ছাপ থাকে, সেই জায়গার উপর দিয়ে 40 জন চলে গেলে সেই পায়ের ছাপটা আর খুঁজে পাওয়া যাবে? যদি দেওয়ালে আমার হাতের ছাপ থাকে, সেই দেওয়ালে আরো 50 জন হাত ঘষলে আমার হাতের ছাপটা আর খুঁজে পাওয়া যাবে? তাহলে ক্রাইম স্পটকে সুরক্ষিত রাখো। আপনার পাড়ায় একটা খুন হলে, ইভিন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে, সবাই দেখলেন গাড়ি এসে চাপা দিয়েছে, সেই অ্যাক্সিডেন্ট স্পটটাকে পর্যন্ত পুলিশ কর্ডন করে দেয়, ঘিরে দেয়। সবাই দেখেছেন জীবনে কয়েকশো বার। এই স্পটটাকে কর্ডন করা হলো না, সব মানুষের ঢোকা বেরোনোর অধিকার দেওয়া হলো। কেন? উত্তর নেই। তাহলে সরকার, পুলিশ, প্রশাসন, হেলথ সিস্টেম, তারা সবাই মিলে প্রমাণ করলো যে তারা এই অপুস্থলে কোনো চিহ্ন রাখতে চায় না। এটা মানুষের কাছে স্পষ্ট হলো। পিডাব্লিউডি বলে একটা ডিপার্টমেন্ট আছে, সিপিডাব্লিউডি বলে আর একটা ডিপার্টমেন্ট আছে। এই সেন্ট্রাল এভিনিউটা সিপিডাব্লিউডি সারায়, কিন্তু ভূপেন বোস অ্যাভিনিউটা পিডাব্লিউডি সারায়। বিটি রোডটা সিপিডাব্লিউডি সারায়, কিন্তু গোপাললাল ঠাকুর রোডটা পিডাব্লিউডি সারায়। চিতপুর রোডটা পিডাব্লিউডি সারায়। বন্যা, সুনামি, ভূমিকম্প ছাড়া কেউ কোনোদিন কোথাও দেখেছেন গোটা জীবনের অভিজ্ঞতায় পিডাব্লিউডির কাজ করার অর্ডার 3টের সময় বেরোলো আর পিডাব্লিউডি 5টার সময় কাজ করতে চলে এলো? কোনোদিন কেউ দেখেছেন তার সারা জীবনে? স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে একটা উদাহরণ দেখানো যাবে, শুধু বাংলা না, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে একটা উদাহরণ দেখানো যাবে। আবার বলছি, বন্যা, ভূমিকম্প, সুনামি ছাড়া পিডাব্লিউডি 2 ঘন্টার ভিতর কাজ করতে চলেছে। এক্ষেত্রে এলো আরজি কর হাসপাতালের রিনোভেশন। অর্ডারে সইকার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পিডাব্লিউডিকে অনুরোধ করেছেন। পিডাব্লিউডি যখন ভাঙতে এলো, কাজ শুরু করবার অর্ডারে সইকার সন্দীপ ঘোষ। আচ্ছা, এই অর্ডারটায় কলেজের প্রিন্সিপাল সই করবেন না হাসপাতালের সুপার সই করবেন? কার সই করার কথা? কলেজের প্রিন্সিপাল আর হাসপাতালের সুপার কিন্তু এক না, এটা মনে রাখবেন। কিন্তু সই করলেন কলেজের সুপার, হাসপাতালের সুপার না। এবং সেই অবৈধ সই, যে সইটা অবৈধ,
সেই সইটা নিয়ে পিডব্লিউডি ভাঙতে চলে গেল। কোথায়? রিনোভেশনের কাজ শুরু হচ্ছে সেমিনার রুম সংলগ্ন ডক্টরস রুম এবং ওয়াশরুম ভাঙার মধ্য দিয়ে। ঠিক ওইখান থেকেই রিনোভেশনটা শুরু করতে হলো কেন? তাহলে কি আমার প্রথম আশঙ্কাটা ঠিক? অকুস্থল ডক্টরস রুম, পরে ডেড বডিটাকে টেনে এনে সেমিনার রুমে রাখা হয়েছে। আচ্ছা, সবাই প্রায় বলছেন, সিবিআই সুপ্রিম কোর্টও আজকে বলেছে মেয়েটি রেপড হয়েছিল। আচ্ছা, যদি রেপড হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে যিনি ধর্ষক তিনি ওয়াশরুম ব্যবহার করবেন, এটাই বিজ্ঞান। সবাই বুঝি আমরা। তাহলে ওয়াশরুম থেকে কিছু সূত্র পাওয়া যেতে পারে। দেখুন, বেছে বেছে ওয়াশরুমটাকে কিন্তু ভেঙে দেওয়া হলো। ডক্টরস রুম এবং ওয়াশরুম ভেঙে দেওয়া হলো। সেই সময় আমরা গর্ববোধ করি, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আমাদের যুব আন্দোলনের নেতা নেত্রীরা গিয়ে আটকালেন। যতটা ভাঙতে চেয়েছিল ততটা ভাঙতে পারলেন না। যেমন তার আগের দিন যখন ডেড বডি আইন ভেঙে সন্ধ্যের পরে পোস্টমর্টেম করা হলো, কোনো আইনে হয় না। আমাদের এখানে অনেক আত্মহত্যার ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্টাল ডেথ ঘটে, আমরা সবাই তার সাক্ষী। প্রচুর ডেড বডি এরকম মর্গে আমরা নিয়ে গেছি, আমি নিয়ে গেছি, আপনারাও সবাই কোনো না কোনো ডেড বডি নিয়ে গেছেন মর্গে। প্রত্যেক ক্ষেত্রে তাড়াহুড়ো করেছেন। 4টে বেজে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে, 5টার পরে আর হবে না, সূর্যাস্তের পরে আর হবে না। পারলে একে 100 টাকা দিচ্ছেন, ওকে 200 টাকা দিচ্ছেন তাড়াতাড়ি করানোর জন্য। এক্ষেত্রে তাড়াতাড়ি করিয়ে না করে সূর্যাস্তের পরে পোস্টমর্টেম করা হলো। বেআইনি। পুলিশ মন্ত্রী জানেন এই বেআইনি কাজটা কে কে করলো, কেন করলো? টালা থানার ওসি এটা কেন অ্যালাউ করলেন? তাহলে টালা থানার ওসির মাথার উপর কেউ আছেন যিনি এটা অ্যালাউ করতে বললেন? যিনি অ্যালাউ করতে বললেন, মাথার উপরে থাকা সেই তিনি কেন অ্যালাউ করতে বললেন? যেখানে মৃতার মা বাবা দ্বিতীয়বার পোস্টমর্টেমের দাবি করছে, সেই সময় ডেড বডি গাড়িতে তুলে নিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা কেন হলো? আবার কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আমাদের যুব আন্দোলনের নেতা নেত্রীরা, কলতানরা, তারা ছুটে গিয়ে সেই গাড়ি আটকালেন। আজকে এত ঘটনা হয়তো প্রকাশ্যে নাও আসতে পারত যদি সেদিন ওই গাড়ি আটকানোর ঘটনাটা না ঘটত। তাহলে সরকার প্রথম থেকে প্রমাণ করলো সরকার তথ্য প্রমাণ লোপাট করতে চায়। এবং কি আশ্চর্য, আমরা জীবনে বহু জায়গায় বহুবার লাইন দিয়েছি, আমি সহ আমরা সবাই কোনো না কোনো জায়গায় কখনো না কখনো লাইন ম্যানেজও করেছি। তারা আছে, পাশের লোককে বলেছি আমার একটু তারা আছে, একটু আমার একটু আগে ছেড়ে দেন, এসব আমরা সবাই করেছি। কিন্তু শ্মশানে লাইন ম্যানেজ কেউ শুনেছি? শ্মশানে লাইন ম্যানেজ একমাত্র জায়গা শ্মশান যেখানে লাইন ম্যানেজ হয় না, কবরস্থান যেখানে লাইন ম্যানেজ হয় না। যেমন যেমন মৃতদেহ আসবে তেমন তেমন হবে। এক্ষেত্রে শ্মশানে 2টো ডেড বডি ছিল, একটি ডেড বডি জ্বলছিল। শ্মশানের ম্যানেজার বললেন, পুলিশ এবং রাজনৈতিক নেতারা আমাকে আগে থেকে বলে রেখেছিলেন এই ডেড বডিটা এলেই জ্বালিয়ে দিতে হবে। কেন বলে রেখেছিলেন? আরো 2টো ডেড বডি জ্বলবার পরেই ডেড বডিটা জ্বললে কি অসুবিধা ছিল? কোনো যুক্তিগ্রাহ্য উত্তর আপনি পাবেন না। ফলে ডেড বডি জ্বলে গেল এবং সেই ডেড বডি শ্মশানে নিয়ে যাওয়ার ফাঁকে
মৃতার বাবা বলছেন তাদের বাড়ির ভেতরের একটা কোনায় তাকে টেনে নিয়ে গিয়ে পুলিশের এক বড় কর্তা একটি খাম তার হাতে ধরাতে চেয়েছিলেন। কি ছিল সেই খামে? পরমাণু বোমা বানানোর পদ্ধতি। ওরা খামটা নেয়নি, কিন্তু পরমাণু বোমাটা বানানো হয়ে গেছে। কারা যেন কানে কানে গোটা বাংলার মানুষকে এসে বলে গেছে, তোমার ঘরের মেয়েটা ধর্ষিতা হয়েছে, তোমার মনটা রেপ হয়েছে, তোমার দিদিটার স্বপ্নের মৃত্যু হয়েছে। কারা বলে গেছে কানে কানে বাংলার মানুষকে আমরা জানি না, কিন্তু গোটা বাংলা 13 বছর ধরে তার শরীরের সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ, তার শরীরের সমস্ত পুঞ্জীভূত ক্রোধ, তার শরীরের ভেতরে জমে থাকা সমস্ত রাগ, তার শরীরের ভেতরে জমে থাকা সমস্ত ঘৃণা, তার শরীরের ভেতরে জমে থাকা সমস্ত বিদ্বেষ একসাথে উগড়ে নেওয়ার জন্য প্রাণ খুলে ঝাঁপিয়ে পড়ল তিলোত্তমার অপরাধীদের শাস্তি চাই, জাস্টিস ফর আরজিকর স্লোগান নিয়ে। কেউ বলতে পারবেন স্বাধীনতার লড়াই আমি দেখি? স্বাধীনতার লড়াইয়ের পরে আর কোনো 35 দিনে এত কবিতা লেখা হয়েছে বাংলায়? কেউ বলতে পারবেন স্বাধীনতার পরে আর কোনো 35 দিনে এত কবিতা, এই যে এখানে ইতিমধ্যে 2জন কবিতা আবৃত্তি করে গেল, এত কবিতা আবৃত্তি হয়েছে বাংলায়? কেউ বলতে পারবেন স্বাধীনতার সময় ছাড়া 35 দিনের মধ্যে এত গান, এত প্যারোডি বাংলায় তৈরি হয়েছে এবং মানুষের মুখে মুখে সেই গানগুলো ছড়িয়েছে? এত স্লোগান বাংলায় শেষ কবে তৈরি হয়েছে? মুখ্যমন্ত্রীর ঘর থেকে মিটিং শেষে বেরোচ্ছেন জুনিয়র ডাক্তাররা, স্লোগান তৈরি হয়ে গেল সাথে সাথে। আমরা দিলাম 4 গোল, স্বাস্থ্যমন্ত্রী হরি বল। সাথে সাথে স্লোগান তৈরি হয়ে যাচ্ছে। আমি নিজে তো আজকে মীনাক্ষী যে জায়গায় আছে সে জায়গায় ছিলাম, ডিওএফআই রাজ্যের সম্পাদক। কই এত স্লোগান তো আমরা বানাতে পারিনি, তৈরি করতে পারিনি। বুদ্ধদা যখন সম্পাদক ছিলেন, বরেন্দ্র ছিলেন, রবীন্দ্র ছিলেন, মানব মুখার্জি ছিলেন, এত স্লোগান কি কোনোদিন তৈরি করতে পেরেছি আমরা? আমি জানি না, আমরা পারিনি। তাহলে এখন হচ্ছে কেন? আমার গলায় সুর আসে না। যদি আসতো তাহলে আমি ওই গানটা গাইতাম, রবীন্দ্রসঙ্গীতটা। আমার প্রাণের মাঝে সুধা আছে, হায় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ, হায় বুঝি তার নাগাল মেলে না। গোটা একটা জাতির প্রাণের মধ্যে থাকা সমস্ত সুধার উৎসার, তার সৃষ্টিতে, তার স্লোগানে, তার প্রতিবাদে, তার আলোড়নে, তার বিক্ষোভে চিরকাল আমরা সংগঠকরা মানুষ খুঁজেছি মিছিলের জন্য। একটা মিছিল করবো শ্যামবাজার থেকে, এই গলির ভেতর দিয়ে ঢুকে বাড়ি বাড়িতে বলেছি শ্যামবাজার থেকে মিছিল আছে 6টায় 7টায়, তোমরা এসো। আজকে এই প্রথম আমরা দেখছি
মানুষ মিছিল খুঁজছে তাতে যোগ দেবে বলে। মানুষ মিছিল খুঁজছে। প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে অজস্র মেসেজ আসছে, তন্ময়দা আজ কি সিথির মোড়ে কিছু আছে, আজ কি ডানলপে কিছু আছে, আজ কি শ্যামবাজারে কিছু আছে, আজ কি শিয়ালদায় কিছু আছে। খালি আমার মোবাইলে না, আমাদের এখানকার বস্তি আন্দোলনের নেতা শিবেন্দু, আমাদের এখানকার পার্টির নেতা প্রতিম, আমাদের যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদক মীনাক্ষী, সভাপতি ধ্রুব, সবার মোবাইলে প্রত্যেক দিন অজস্র মানুষ জানতে চাইছেন আজ কোথায় কি কর্মসূচি আছে। আসলে একটা দমকা হাওয়া যখন আকাশকে রাঙিয়ে দেয়, আর আপনি যদি সেদিকে তাকিয়ে থাকেন, তাদের সেই রাঙিয়ে যাওয়া আকাশের আলোটা আপনার বুকের ভেতরে ঢুকে পড়ে আপনার বুকের ভেতরে জমে থাকা সমস্ত অন্ধকারগুলোকে দূর করতে করতে এগোয়। 2011 সালের মে মাসের 20 তারিখ থেকে গোটা বাংলার সমস্ত ডাস্টবিনে যত আবর্জনা জমেছে, গোটা বাংলার সমস্ত রাজপথে যত আবর্জনা জমেছে, গোটা বাংলার যত গলিপথে সমস্ত যা আবর্জনা জমেছে, নবান্ন কিংবা রাইটার্স বিল্ডিং এ যা আবর্জনা জমেছে, কালীঘাট কিংবা আরজি করে যা আবর্জনা জমেছে, হঠাৎ করে সেই রাঙা আলোয় বাংলা যেন শপথ নিচ্ছে সব আবর্জনা এবার দূর করার সংগ্রাম শুরু হলো। এক নতুন লড়াই, এক নতুন সংগ্রাম। আরজি করের মেডিকেল কলেজের গেট ছাড়িয়ে কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, দিল্লির মেডিকেল কলেজ, লখনৌয়ের মেডিকেল কলেজ, এলাহাবাদের মেডিকেল কলেজ, পাটনার মেডিকেল কলেজ, বেঙ্গালুরুর মেডিকেল কলেজ, এমনকি সুদূর ব্রাসেলসের মেডিকেল কলেজ, লিসবনের মেডিকেল কলেজ, সিডনির মেডিকেল কলেজ, গোটা পৃথিবীর ডাক্তাররা আর তার সঙ্গে অজস্র মানুষ, সেই মানুষ সবাই একসঙ্গে রাস্তায় নেমেছে। 7 সাগর আর 13 নদী পার করে স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, স্লোগান উঠছে, উই ডিম্যান্ড জাস্টিস, স্লোগান উঠছে, উইল ফাইট ফর জাস্টিস, স্লোগান উঠছে, এই লড়াই শেষ হবার না, স্লোগান উঠছে, এই লড়াইয়ের যারা আমরা অংশীদার, সেই সমস্ত অংশীদাররা এই লড়াইকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। আর সেইটা করার জন্য মুখ হয়ে যাই যদি, তবু তুমি এসো। আমার প্রিয়ার ঠোঁটে তিল হয়ে বসো, রক্ত স্নাত সেমিনারে ঝর্ণা হয়ে এসো, দিগন্ত বিস্তারী ঢেউ স্তব্ধ হয়ে বসো, পেলভিক বন ভাঙা কণ্ঠহার এসো, ধর্ষণ বিধ্বস্ত জনি শান্তি হয়ে বসো। মিছিলে শব্দ নেই, বজ্রপাত এসো, আপোষকে ঘৃণা করে চেতনায় বসো। বিনীত সিপি নয়, রক্তাম্বরী এসো, ঘৃণার দহন জ্বালো,
প্রতিশোধী বশ, নদীর শরীর পড়ে নাও হয়ে এসো, সমুদ্র উত্তাল করে হাহাকার বশ। অনেক হয়েছে পূজা, এবার গর্জন, পবিত্র শরীর পাক, চণ্ডী আলিঙ্গন, রুদ্র আলিঙ্গন। সমস্ত মায়েরা স্লোগান দিক, মেয়ের লাশ পড়ে আছে, উৎসব আমাকে মানায় না। সমস্ত বোনেরা স্লোগান দিক, দিদির লাশ ছুঁয়ে বলছি এবার উৎসবে নেই। সমস্ত দিদিরা বলুক, আমার বোনের হত্যাকারী বিচার পায়নি, আমি উৎসব করব কি করে। সমস্ত পিতারা বলুন, আমার মেয়ে ধর্ষিতা মৃতা, আমি উৎসবের মুডে নেই। সমস্ত দাদারা বলুন, ভাইরা বলুন, আমার বোন, আমার দিদি বিচার না পেলে আমার জন্য উৎসব না, উৎসব না, উৎসব না।